সরস্বতী নদী, যা বর্তমানে পাতালে প্রবেশ করে গেছে। বৈদিক যুগে কিন্তু সরস্বতী নদীর অস্তিত্ব আমরা লক্ষ্য করতে পারি। ঋগ্বেদ, মহাভারতের সময়ও কিন্তু সরস্বতী নদী ছিল, কিন্তু বর্তমানে পাতালে প্রবেশ করে গেছে। পৃথিবীর এমন একটি জায়গা যেখান থেকে আজও কিন্তু সরস্বতী নদীকে আমরা দর্শন করতে পারি। আজকে চলুন সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাই। আজকের বিষয়বস্তু হলো সরস্বতী নদীর উৎপত্তিস্থল। এখনও পৃথিবীর এমন একটি জায়গা রয়েছে যেখান থেকে আপনারা কিন্তু সরস্বতী নদীকে দর্শন করতে পারবেন এবং যেখান থেকে সরস্বতী নদী পাতালে প্রবেশ করে গেছে, তারই গল্প নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু। নমস্কার, আমি সুনিপা, সিনিয়র সিঙ্গার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর বিষয়বস্তু তো বুঝতেই পারছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সরস্বতী নদীর উৎপত্তিস্থল। আমি এখন আছি বদ্রীনাথ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত মানা ভিলেজে। এই মানা ভিলেজের ওপর আমার একটা আগের ভিডিও আছে, সেই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে একটু চেক করে নেবেন, তাহলে আপনাদের কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। আমি এই মানা ভিলেজের ব্যাসদেবের গুহার সামনে থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি। ব্যাসদেবের গুহা পর্যন্ত আগের ভিডিওটার বিষয়বস্তু ছিল। আজকের এই ব্যাসদেবের গুহার সামনে থেকে আজকের ভিডিওটা শুরু করছি। এই গ্রামটা না খুব সুন্দর। এই গ্রামের মাত্র কয়েক মাসই মানুষজন এখানে থাকে। যখন উইন্টারের সময় আসে তখন প্রচুর পরিমাণ বরফে এই গ্রামটা কিন্তু ঢাকা পড়ে যায়। মাত্র কয়েক মাসই এইখানকার যারা বাসিন্দার তারা এই গ্রামে বাস করে। এই গ্রামের বাসিন্দাদের আর একটা করে বাড়ি রয়েছে, যেটা যে যেমন পেরেছে সেরকম জায়গায় নিজের বসতি স্থাপন করেছে। এখানের মানুষজন নিজের বাড়ির সামনে ছোট্ট ছোট্ট দোকান বা স্টল নিয়ে বসেছে, যেখানে হাতের তৈরি অনেক শীতের পোশাক এনারা বিক্রয় করেন। এই গ্রামে অনেক পাহাড়ি জড়িবুটিও পাওয়া যায়, মশলাও পাওয়া যায়, যেমন আমরা নিয়েছিলাম হিং। এখানে অনেক এমন জড়িবুটি রয়েছে যেগুলো আপনাদেরকে শরীরে ওষুধের মতো কাজ করবে। সেরকমই আমরা লক্ষ্য করলাম এখানে এমন একটা জড়িবুটি রয়েছে যেখানে প্রেশার নর্মাল করতে, সুগার নর্মাল করতে খুব ভালো কাজ করে। আর এই জায়গাটাও খুব সুন্দর, পুরো মেঘে ঢাকা। দেখে বুঝতেই পারছেন প্রত্যেকটা বাড়ির দেয়ালে কিন্তু পৌরাণিক অনেক চিত্র অঙ্কন করা আছে। বেশিরভাগই লক্ষ্য করলে বুঝতে পারবেন নারায়ণ, গণেশজি, ব্যাসদেবজির অনেক ছবি আঁকা রয়েছে। আর এখানকার মানুষজন ছোট ছোট সমতল ভূমি নিজেরা তৈরি করে সেখানে অনেক জিনিসপত্র চাষ করেছে। পাহাড়ি জায়গা, খুব একটা চাষাবাদ তো হয় না, কিন্তু যে সকল চাষাবাদ দেখতে পাচ্ছি সেগুলো বেশিরভাগই ফুলকপি, এরকম যেগুলো শীত প্রধান অঞ্চলে হয়ে থাকে সেই সবই জিনিসপত্র। আর পাশেই দেখলেন একটা ঠাকুমা নিজের বাড়ির সামনে ছোট্ট একটা স্টল নিয়ে বসেছে, যেখানে অনেক শীতের পোশাক রয়েছে। যারা এখানে বেড়াতে আসছে তারা একটু চাইলেই এইসব মানুষদের সাহায্য করতে পারবে। সামনেই একটা অসাধারণ নারায়ণের ছবি আঁকা রয়েছে। এই জায়গাটা সত্যি দেবভূমি। এখানে একমাত্র যখন আপনারা আসবেন, এই জায়গায় হাঁটবেন, তখনই এই জিনিসটা আপনি কিন্তু অনুভব করতে পারবেন। আস্তে আস্তে অনেকটা রাস্তা কিন্তু আমরা চলে এলাম, আর এখন ঘড়ির কাঁটায় অনেকটাই বিকাল হয়ে গেছে। এই বদ্রীনাথে বা মানা ভিলেজে সন্ধে হয়ে গেলে আপনি কিন্তু কিছুই দেখতে পারবেন না, আর এখান থেকে বেরোনো খুব কঠিন হয়ে যাবে। তাই আমরা সূর্যের আলো থাকতে থাকতে চেষ্টা করছি ওই জায়গায় পৌঁছানোর। তো গাইড আমাদের সামনেই রয়েছে, দাদা আমাদের খুব শর্টকাটে খুব ভালো করে কিন্তু জায়গাটায় নিয়ে যাচ্ছে। অনেকটাই রাস্তা, আর সামনে ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, ওরই নিচে সরস্বতী নদীর উৎপত্তিস্থল। সরস্বতী নদীর আওয়াজ বিভৎস, এখানে খুব ভয়ানক রূপ ধারণ করে আছে কিন্তু সরস্বতী রিভার। একটা পাহাড়ের কোল থেকে উৎপত্তি হয়েছে এই নদীর। বিভৎস জলস্রোত, তার বিভৎস গর্জন। পুরাণে আছে ব্যাসদেবজি যখন মহাভারত রচনা করছিলেন তখন সরস্বতী নদীর জলস্রোতের আওয়াজে মহাভারত রচনার কাজে বিঘ্নিত ঘটছিল। সেই কারণে ব্যাসদেবজি তাকে অভিশাপ দেয় যে এখান থেকেই সরস্বতী নদী লুপ্ত হয়ে যাবে। সেই অভিশাপে সরস্বতী নদী পাতালে প্রবেশ করে যায়। এই রকমই গল্প রয়েছে পুরাণে, এরকম অনেক গল্পের সাথে জড়িয়ে রয়েছে। চলুন, কথা বলতে বলতে কিন্তু আমরা একদম সামনেই চলে এসেছি। এই জায়গাটা উইন্টারে আরও সুন্দর দেখতে লাগে। এখানকার যারা গাইড তারা বললেন যে অক্টোবরের সময় এলে বা নভেম্বরে যদি আসতে পারেন, অক্টোবরের শেষ থেকে যখন একটু একটু স্নোফল শুরু হয়, তখন কিন্তু এই জায়গাটা অসাধারণ লাগে। মেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে তো সম্ভবই হয় না। ওই
ওই অক্টোবর বা সেপ্টেম্বরে। তো আমরা বলতে বলতে চলেই এসেছি। এখানেই ভারতের প্রথম প্রয়াগ রয়েছে, যার নাম কেশব প্রয়াগ। অলকনন্দা এবং সরস্বতী নদীর মিলিত স্থান। সরস্বতী নদী পাতাল থেকে বেরিয়ে এই অলকানন্দা নদীর সাথে মিলিত হয়েছে, এরই নাম কেশব প্রয়াগ, ভারতের প্রথম প্রয়াগ। ওইদিকে 3টে মূর্তি রয়েছে, যেমন যে ওই হচ্ছে স্বর্গারোহিণী, যেখান থেকে আপনারা দেখতে পারবেন বসুধারা ফল। আর এখান থেকে বসুধারা ফল খুব ভালো করে লক্ষ্য করা যায়, বসুধারা ফলের ট্রেকও করা যায়, সেই সব কিছু আলোচনা করলেন আমাদের গাইড। এই জায়গাটা অসাধারণ, দেখতেই পাচ্ছেন, খুব ভালো। আর সত্যি কথা বলতে এই জায়গাটা একটু ভয়ানকও বলতে পারেন। একটু সন্ধে বা একটু বৃষ্টি হলে এই জায়গাটা খুব রিস্ক, কেউ সেরকম আসতে চায় না। রাস্তাটা প্রচণ্ডই খাড়াই, আর পাহাড়ের পুরো পাথর দেখেই বুঝতে পারছেন কিভাবে পাথরগুলো ঝুঁকে আছে। আর এরকম পাহাড়ের গায়ে ছোট ছোট অনেক এমন গাছ রয়েছে যেগুলো খুব ভালো ওষুধের কাজ করবে। বলতে বলতে সরস্বতী নদীর একদম সামনে, উৎপত্তিস্থলে একদম সামনে আমরা এসে পৌঁছে গেছি। আমরা এখন এসে পৌঁছে গেছি যেখান থেকে সরস্বতী নদীর উৎপত্তি হয়েছে, একদম সেই স্থানে। এই জায়গাটা যে দেখছেন, এখানে একটা ছোট্ট গুহা মতো আছে। এখানে অনেক সময় ধ্যান অবস্থায় অনেক ঋষিদের দেখতে পাওয়া যায়, কিন্তু এখন এত লোকের আগমন হচ্ছে এই জায়গায় দর্শনার্থীর ভিড়ের জন্য এখন কোনো ঋষিদেরকে দেখা যাচ্ছে না। এখানেই দেখতে পাচ্ছেন একটা ছোট্ট সরস্বতী ঠাকুরের মূর্তি রয়েছে, পুজোর কিছু উপকরণ রয়েছে। এই জায়গাটা খুবই সুন্দর আর তেমন ভয়ানক। এই যে সরস্বতী নদীর উৎপত্তিস্থল, বড় পাথরটার পেছন থেকে উৎপত্তি লাভ করেছে কিন্তু সরস্বতী নদী। এই রূপ যেমন সুন্দর তেমন কিন্তু ভয়ানক। এই জায়গাটার ভীষণ ভীষণ সুন্দর, তার সাথে ভীষণ ভয়ানকও। একে পিছল, তার মধ্যে আমরা এখন সময় হচ্ছে 5টা, সূর্য প্রায় অস্ত যাচ্ছে, রোদ সেরকম নেই। সেরকম সময় এই জায়গাটায় এসেছি, যেরকম সরস্বতী নদীর গর্জন সেরকম জলের ঝাপটা। আমরা এইখানটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন পাইপ দিয়ে জল পড়ছে, এটা কিন্তু ওপরে কোনো একটা জলের স্রোত, যেখানে সারা বছর কিন্তু জল এখান থেকে পড়তে থাকে। তো আমাদেরকে বলা হলো যে এই জল যদি আমরা খাই অনেক শরীরের রোগ সেরে যাবে। আমরা অবশ্য খেলাম। আর এই হচ্ছে সরস্বতী নদীর ভয়ানক রূপ, তেমন হচ্ছে এখানের আবহাওয়া, আর তেমন হচ্ছে ঠান্ডা। এই পাথরের জলটা যে আমরা স্পর্শ করলাম পুরোপুরি হাত জমে যাওয়ার মতো। এখন কিন্তু সেরকম ঠান্ডা পড়েনি, এখন কিন্তু বর্ষাকাল, এই সময় এত ঠান্ডা, তাহলে শীতকাল বা অক্টোবরের সময় কীরকম হবে বুঝতেই পারছেন। আর এই জায়গাটার সৌন্দর্য কিন্তু বলে বোঝানো যাবে না। যতক্ষণ না আপনি এই জায়গায় আসছেন ততক্ষণ এইখানকার বিউটি আপনি ভিডিওতে দেখে রিয়েলাইজ করতে পারবেন না। এই মন্দিরটা যেটা দেখছেন, এটা সরস্বতী মন্দির নতুন করে নির্মাণ করা হয়েছে। মন্দিরের ভেতরে অবশ্য আমি ভিডিও করলাম না। এই জায়গাটা এত পরিমাণ সুন্দর, আর এখান থেকে স্বর্গারোহিণী দেখা যাচ্ছে। আর প্রথম ভারতের চায়ের দোকান এইখানেই রয়েছে। তো সব মিলিয়ে আমি ক্যামেরা বন্ধ করে মন্দিরে প্রবেশ করেছিলাম। জায়গাটা খুবই ভয়ানক আর তার সাথে খুবই সুন্দর। সব মিলিয়ে আমার একটা সুন্দর স্মৃতি আমার জীবনে কিন্তু অ্যাড হলো। এই মানা গ্রামে না এলে আমার হয়তো জীবনের এইরকম একটা সুন্দর জায়গার অনুভূতি বা অভিজ্ঞতা কোনোটাই হতো না। তো আমাদের সব কিছু দেখা কমপ্লিট হয়ে গেছে। আমাদের যিনি গাইড তিনি তার অন্য যারা ট্যুরিজম ছিল তাদেরকে নিয়ে রওনা দিলেন, আর আমরাও ফিরে যাচ্ছি। আমাদের রাস্তা বলে দেওয়া হয়েছে, তো সোজা চলে গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব আমরা যেখানে গাড়ি রেখেছিলাম। এই জায়গাটা আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। সূর্য অস্ত চলে গেছে, নীল আকাশ,
তার দিকের বাঁদিকে রয়েছে সবুজ ভীষণ বড় বড় পাহাড়। সব মিলিয়ে জায়গাটার মাধুর্য বলে শেষ করা যাবে না। অনেক দূর হাঁটার পর একটু খিদে পেয়ে গেছিলো, তো সেই কারণে একটা স্টল দেখলাম ম্যাগি, পরোটা, পকোড়া এইসব বানাচ্ছে। তো আমরা সেই কারণে নিয়ে নিলাম ম্যাগি। এই পাহাড়ের কোলে একটু সময় কাটালাম, কারণ এই জায়গা থেকে চলেই তো যাচ্ছি। তো লাস্ট ম্যাগিটা টেস্ট করলাম মানাগাঁওয়ে। ম্যাগিটা ঠিকঠাক, খুবই ভালো, কিন্তু অভিজ্ঞতাটাও খাবারের তুলনায় আরও বেশি, যেটা মনের গভীরে সারা জীবন গেঁথে রয়ে যাওয়ার মতো একটা অভিজ্ঞতা আজ আমাদের হলোই মানাগ্রামে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আপনার একটা কমেন্ট আমার কিন্তু ভিডিও তৈরি করার উৎসাহটা আরও 10 গুণ বাড়িয়ে দেয়। তো সকলে ভালো থাকবেন, নমস্কার।